দেখুন, একটা সোজা কথা বলা যায়, নির্বাচন কমিশনকে 3বার চিঠি দিলেই যে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করে দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো সেটা জানেন। আবার এসআইআর এর চূড়ান্ত বিরোধিতা করা সত্ত্বেও বুথে বুথে এসআইআর এর সহায়তা কেন্দ্র খুললে দলীয় কর্মীদের একবারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেসী। আমি বলছি সুমনদা, দেখো এর আগে ওই টেবিলে আলোচনা হয়েছিল, আমি বলছি এই টেবিলের আগে আলোচনা হয়েছিল মৃত ভোটারের নামটা লিস্ট থেকে বাদ দেওয়াটাই যদি সত্যি সত্যি একটা সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে যে কথাটা গত 10 বছর ধরে আমরা বলে আসছি, একটা রাজ্যে তুমি এসআইআর করছো মানে সবার আগে সেই রাজ্যের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং পুরসভার কাছ থেকে গত 10 বছরে কি 20 বছরে যত মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে তালিকাটা চেয়ে নাও, অটো ডিলিট করে দাও। দেখো সুমনদা, যারা রেশন তোলেন তারা এটা জানবেন, যারা আলোচনা শুনছেন। আর যদি আমার পরিবারে কারো মৃত্যু হয় 1 মাসের মধ্যে, তার নামে যদি রেশন কার্ড থাকে, 1 মাস পরে সেই কার্ড তুলতে নিয়ে গিয়ে তুমি রেশন দোকানে রেশন তুলতে পারবে না, নামের পাশে লাল হয়ে যাবে। খাদ্য দপ্তরের সঙ্গে যদি ডেথ সার্টিফিকেটটা লিঙ্কড হয়ে যায়, অটো ডিলিটেড হয়ে যায়, তাহলে কেন ভোটার লিস্ট থেকে হবে না? তা যদি হতো তাহলে না কোনো জীবিত মানুষের নাম বাদ যেত, না একজনও মৃত মানুষের নাম থেকে যেত। এই কারণেই বলছি নিয়মগুলোই করা হচ্ছে। তার আগে একটা কথা খুব পরিষ্কার বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ধরুন ঠিক যেমন একজন মানুষের নামও বাদ যাবে কেন, প্রথম দিন থেকে এই কথা আমরা বলেছি, পাশাপাশি একজন ভুয়ো ভোটারের নামও বা তালিকায় থাকবে কেন? আমি বলছি অটল বিহারী বাজপেয়ী সরকার কটা ভোটের ব্যবধানে পড়ে গেছিল। সুতরাং গণতন্ত্রে ওই একটা ভোট, ঠিক যেমন একটা মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার কেউ ছিনিয়ে নিতে পারে না, তেমন পাশাপাশি একজন ভুয়ো ভোটারও সেই তালিকায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমি জানি না, কলকাতা কর্পোরেশন 20টা কাউন্টার করেছে এবং তারা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইস্যু করছে। আমার বক্তব্য এই তো প্রক্রিয়ার পার্ট, এখন কেন করতে হচ্ছে? আরেকটা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এত বিতর্ক, আমার পরের প্রতিবেদন এই নিয়ে। একেবারে আমার স্পষ্ট প্রশ্ন থাকবে যে যথেষ্ট সতর্কতার সঙ্গে এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো? কেউ প্রশ্ন করতে পারেন কেন এই প্রশ্ন তুলছি? এই জন্য তুলছি যে আপনাদের মনে থাকবে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে 2023 সালের 2রা আগস্ট আমরা কলকাতা হাইকোর্টে সেই বিরাট শো করেছিলাম, যেখানে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী দাঁড়িয়ে বলেছিলেন যে একটি ডোমিসাইল সার্টিফিকেট একটি নির্দিষ্ট মহকুমা শাসক তিনি বলেছিলেন তার সই সেটা নয়, সিবিআই তদন্তে উঠে এসেছিল তিনিই সই করেছেন এবং একাধিক বিতর্কিত ব্যক্তিকে ওই ওবিসি শংসাপত্র দিয়েছেন। জালিয়াতির 4টে ঘটনা ধরা পড়েছিল এবং সমস্ত নথিপত্র কলকাতা হাইকোর্টে জমা হয়েছিল। এবার বলি মামলাটা কি ছিল, কেন অত বড় অনুষ্ঠান করতে হয়েছিল? মামলাটা ছিল যে পাকিস্তানি নাগরিকদের আমাদের ভারতীয় সেনাবাহিনীতে তাদের চাকরি দেয়া হয়েছিল, অর্থাৎ এই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটের ভিত্তিতে পাকিস্তানের নাগরিকরা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন এবং দিনের পর দিন সেই ভয়ঙ্কর জাতীয় সুরক্ষা নিয়ে সওয়াল জবাব চলে আমাদের কলকাতা হাইকোর্টে। ওপিনিয়ন নিয়ে না কেউ গ্রহণ করতে পারে, কেউ না গ্রহণ করতে পারে, কিন্তু ইনফরমেশন নিয়ে তর্ক চলে না। আমি একটা ইনফরমেশন দিচ্ছি, কোনো ওপিনিয়ন না আমার। এই জাল সার্টিফিকেট নিয়ে কথা হচ্ছে। পম্পা পাল, উত্তর 24 পরগনায় তৃণমূলের জেলা পরিষদের নেত্রী, গৌতম পাল ওখানকার এমএলএ, তার স্ত্রী। কেমন দেখো, এই যে দেবাংশু বলছিল না যে কেউ যখন দল চেঞ্জ করছে সে রিজাইন করছে কিনা ইত্যাদি, আমি বলছি কেউ যখন বাবা চেঞ্জ করে তখন আগের বাবাকে ত্যায্য বাবা করে? আমি এই কারণে জিজ্ঞেস করি, তৃণমূলের কেউ যখন নিজের বাবা পাল্টায় কেন? বলছি আমি এই পম্পা পাল 2013 সালে হেমতাবাদ থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন ওবিসি এ ক্যাটাগরিতে, ওবিসি এ সার্টিফিকেট দিয়ে। তিনি 2023-এ করণদিঘি থেকে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী হলেন এসসি সার্টিফিকেট দিয়ে। একই মানুষ 10 বছর আগে ছিলেন ওবিসি এ, 10 বছর পরে হয়ে গেলেন এসসি। দুটো মানে থাকতে পারে, এক যে কোনো কারণে হোক মাঝপথে বাবা পাল্টেছেন, অনেকে যেমন দল পাল্টাচ্ছে, উনি বাবা পাল্টেছেন, পরিবার পাল্টেছেন, জন্ম পরিচয় পাল্টেছেন, অথবা একেবারে তৃণমূলের একজন নেত্রীকে বা একজন কর্মীকে জেলা পরিষদের মেম্বার করার জন্য রিজার্ভ সিট থেকে সত্যিকারের যে মানুষ, ধরো উত্তর দিনাজপুরের ক্ষেত্রে রাজবংশী কি ওখানকার তপশিলি সমাজের যে মানুষের সেই তৃণমূলেরই যে মানুষের সেই অধিকারটা পাওয়ার কথা ছিল তাকে বঞ্চিত করে তৃণমূলের কথায় সরকারি অফিসাররা জাল সার্টিফিকেট দিয়ে এইরকমভাবে একজনকে তৃণমূলের প্রার্থী করেছে। আমি স্পেসিফিক উদাহরণ দিলাম। দেখুন, বাবা পাল্টালে ত্যায্য বাবা করতে হয় কিনা এটা তো সিপিএম ভালো বলতে পারে। আমি বলছি যেমন ধরুন 21-এ সিপিএম এর বাবা আব্বাস, আরে এইবারই কথা বলুন। আরে ভাই, আরে সে তো সে তৃণমূলের বড় বড় বাচ্চা তৃণমূলের রাজনীতি করে। তোমার সময় কেউ কথা বলে আপত্তি দাও, তুমি সবার সময় বলছো আমার আপত্তি। আরে ভাই আমার আপত্তি শুনেছিলে? যেটাকে প্রশ্ন করলাম এই যেটাকে নিয়ে প্রশ্ন করলাম উত্তর দাও। পম্পা পালের সার্টিফিকেট জাল কি করে হলো? শেষ হয়ে যাচ্ছে আমি বলছি পম্পা পালের সার্টিফিকেট নিয়ে বলে কি হয়
যেরকম একবার বাস পাই, একবার বাস পাই, একবার হতে পারবে, একবার বাস পাই, একবার নাচতে পারবে। একবার বাস পাই, একবার নাচতে পারবে। যখন পঞ্চায়েত নির্বাচনে 100 লোকের মৃত্যু ঘটে তখন তো তোমাদের চোখে জল পড়ে না? তোমাদের কেন জল পড়ে? ওই জন্যই তো- রাজকুমার ওই জন্যই তো 18 reputation 23 হয় না। মারা যায়। ওই জন্যই 18 reputation 23 হয় না। তখন তো তোমার 23 হয় না। বরং 23 হয় না। বরং 23 মোহাম্মদ সেলিম বাসের ছবি post করে। না, না, বরং 23 মোহাম্মদ সেলিম বাসের ছবি post করে। বাসের ছবি post করে। সব ড্রামা করে না। মানুষ এই জন্যই তো আমি বলছি, আমরা এগুলো চাই না। যেহেতু 34 বছর একটা সংস্কৃতি সেট করে চেঞ্জ করতে সময় লাগে। বাংলার শিরায় উপশিরায় রাজনৈতিক হিংসা সিপিএম ঢুকিয়ে দিয়ে দেয়। বেশ দেখুন হ্যাঁ 34 বছর দেখুন, আমি একটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে সিপিএম আমলে একেবারে সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ভোট হতো, এই কথা আমি জীবনে কোনোদিন এই মিথ্যা কথা বলিনি, আমি আজও বলবো না। পুরোটাই সন্ত্রাসী। কিন্তু পুরোটাই 34% সন্ত্রাস। সিট আনকন্টেস্টেড সিপিএম আমলে হয়নি কোনোদিন। তার থেকে বড় কথা, প্রতিটা কথা যদি সিপিএম এর আমলে সংস্কৃতির কথা বলে, তাহলে সিপিএম এর কোন মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় চাকরি বিক্রি টাকা জমানোর সংস্কৃতি ছিল? সিপিএম আমলে কোন মন্ত্রীর চুরি করে জেলে গিয়ে জেল থেকে ফিরে এসে আবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে চেয়ার তোমাদের রাখার জায়গা অন্য হয়ে গেছে। আমি বলছি কি, দেখো, বাংলার সিপিএম ত্রিপুরায় রোজগারিতে যাবে, এই যে বলছে না, একজনের কথা শোনা হচ্ছে না, আমি এখানে দাঁড়িয়ে টানলাম, একদম পরিষ্কার দাঁড়িয়ে টানলাম, তার কারণ এই মুহূর্তে ইন্টারভিউ আমি এটা বলছি যে বিরিয়ানির প্যাকেটটা বলো, কেরালার মুখ্যমন্ত্রী বিরিয়ানির প্যাকেটটা বলো, যেটার মধ্যে টাকা পাওয়া গেছে, এটা আজকের দিনে ক্যামেরা ছাড়া পাওয়া গেছে। আর তৃণমূল তোমার তো ক্যামেরা ছাড়া টাইম হয়ে গেছে। সম্পাদক কুণাল ঘোষকে বিরিয়ানির প্যাকেটে সোনা ভাবা যায়? মানুষ চিকেনের হার হুমায়ুন কবির এপিসোডে নতুন হচ্ছে ব্রিগেডের সভা, সেই ব্রিগেডের সভা মানে কোথায় হবে দেখতে হুমায়ুন গেলেন ব্রিগেডে, তারপর বিক্ষোভের মুখে পড়লেন। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নাকি তারা ওখানে ক্রিকেট খেলছিলেন, হঠাৎ হুমায়ুনকে দেখে বিক্ষোভে নামলেন? এই গুরুত্ব যে একজন লোক তিনি পরিকল্পনা করেছেন, এখনো পারমিশনের জন্য অ্যাপ্লাই করেননি, তিনি ব্রিগেডে পৌঁছেছেন, কিসের বিক্ষোভ? আমি একটা কথা বলছি এটা আপনাকে। মানে আমি আপনাকে প্রাপ্যের কথা অতিরিক্ত বলছি। গুরুত্ব দিচ্ছ আমি না তো আপনাকে কথা তোমরা? বলছি। হ্যাঁ। আজকে যে টাইমে উনি গেছেন, হ্যাঁ। ওই টাইমে আপনি নরমাল দিনে আপনার ক্যামেরাকে পাঠিয়ে দিন, ওই ছেলেগুলোকে আপনি ওখানে পাবেন। ওরা ওখানে খেলে রোজ। হ্যাঁ, কিন্তু রোজ রোজ দেখায় না নিশ্চয়ই। কারণ রোজ হুমায়ুন কবির আসেন না। হ্যাঁ। আপনি দেখতে পেয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন। হ্যাঁ। আরেকটা কথা বলছি। তৃণমূলের প্রতিনিধি সেটা হচ্ছে হুমায়ুন তোমাদের এমএলএ। হুমায়ুন কবির- আচ্ছা, তৃণমূল ওরা বলছে ওরা তৃণমূল কর্মী, দেবাংশু এক সেকেন্ড, ওরা বলছে ওরা তৃণমূল কর্মী, আমি বলছি তার মানে তৃণমূল কর্মীরা প্রতিদিন ব্রিগেডের ময়দানে ক্রিকেট খেলে? রোজ সমাবেশ। ক্রিকেট খেলবে না, লোক- না, আমি বলছি রোজ, তুমি তো রোজ বললে। না, না, নিয়মিত খেলতেই পারে না। আর কাউকে দেখলে বিক্ষোভ দেখে? শীতকালে ন্যাচারালি মানুষ খেলাধুলা পশ্চিমবাংলার চাকরিবাসী আমি আপনার সঙ্গে একটা কথা বলছি। সেটা তারা হচ্ছে সোমবার দিন এই হুমায়ুন কবির আদামরা লোক আজকে সারাদিন এই ধরে ক্রিকেট বিষয়টা খেলে। বলছেন না যে নতুন পার্টি মিডিয়ার কভারেজ একটু হোক। আমি মানে বলছি, একজন পশ্চিমবাংলায় মানুষ- সত্যি চাকরিবাকরি নেই দেবাংশু, একজন মানুষ আর কি প্রমাণ 3 চাই বলো? বছর ঠিক কি বললেন, কতটা তীব্র কটাক্ষ করলেন তথাগত রায়? না, তৃণমূলের কারুর সম্পর্কে বা কংগ্রেসের কারুর সম্পর্কে নয়, একেবারে দিলীপ ঘোষ এবং তার সক্রিয় হওয়া সম্পর্কে। ওনারা জানবেন, দেখো এটা যেমন সত্যি যে দিলীপ ঘোষকে আমরা জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখেছিলাম, তখন তথাগতরাকে আমরা সিঙ্গুর নিয়ে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, আলাদা করে মমতা ব্যানার্জির ছবি তোলা যেত না, সবসময় মুখটা উনি বাড়িয়ে থাকতেন। এবং তোমার খুব ভালো করে মনে থাকবে ওই সময় এরকম একটা মানে মিডিয়াতেই কথা হতো বা ইত্যাদি, যে তথাগতরা এবং তপন শিকদার, তারা দুজন সেই সময় বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা রাজ্যের। তপন শিকদার নিয়মিত কিছু প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন এবং তথাগত রায়ের ইমেজটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাসানুদাস। আমি জাস্ট মনে করালাম। এবার আমি একটা কথা বলছি এখানে, দেখো তথাগত রায় তো এর আগেও দিলীপ ঘোষ সম্পর্কে অনেক কথা বলেছেন, ওদের দলের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব আসে কি নেই সেটা ওদের ব্যাপার, কিন্তু উনি যে একটা অভিযোগ করেছিলেন যে বিজেপির মধ্যে প্রার্থী ঠিক করা হয়েছিল দিলীপ ঘোষের আমলে টাকা পয়সা দিয়ে এবং মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে, তা যদি হয়ে থাকে তা কিন্তু রাজনৈতিক নয়, তা কিন্তু ক্রিমিনাল অফেন্স, তার কিন্তু একটা তদন্ত বিহিত হওয়া দরকার। শুনুন সুমনদা, আমি আপনার কাছে একটা কথা বলছি। ও এই টাকা দিতে পারেনি বলে খারাপ। আমার বক্তব্য হচ্ছে শতরূপ কি বলছে তার থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আমি এটা বলবো সুমনদা, যে আপনারা যে যে আমি যে নিজের লড়াই, অভিযোগটা সত্যি যে কথা বলা একটু না। অভিযোগ বা যে বিষয় তুমি কি কাউকে পাগল বলে আপনাদের চাকরি হতে পারেনি? তার থেকে তো ভয়ঙ্কর বক্তুই তুমি কি কমিউনিকেশন বক্তুই দেখো বাচ্চা ভোট হয়েছে কিনা একুশে, ওটা বলো। নিশ্চয়ই আমি একদিন সময় পাবো, সেদিন আপনাকে বোঝাবো যে জাতীয় স্তরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম সবাই মিলে যেমন ইন্ডি জোট করেছে, পশ্চিমবাংলায় কিন্তু একটা পিন্ডি জোট আছে। এই পিন্ডি জোটের ব্যাখ্যাটা যদি আমি দেই,
তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দীঘায় ওটা ইন্ডি জোট না ইন্ডিয়া ব্লক। পিন্ডি জোটে কিভাবে অন্তত বিজেপির ভাষায় কথা এই যে বলবেন। পিন্ডি জোটের মধ্যে যে একটা মানে কিছু সংখ্যক মানে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতা পরস্পরের মধ্যে একটা কনভার্জেন্ট পয়েন্ট আছে, সেই কনভার্জেন্ট পয়েন্টেরই রিফ্লেকশন আপনি দীঘাতে দেখতে পেয়েছিলেন। কিন্তু এখানে আমি আপনাকে বলছি কেন কলিজিয়াল মডেল বা 4 জন নেতাকে সামনে আনলেন যে তোমরা ভাই 4 জন মিলে করো? তার কারণটা হলো এককভাবে কোনো মুখ তুলে আনতে পারেনি বিজেপি, এটা ফ্যাক্ট।